बयान इस देश के गरीब को चिंतित करने वाले हैं और उन बयानों का मतलब सिर्फ एक है कि हिंदुस्तान में असली गरीबी अभी आने वाली है और मोदी जी को गरीबी बढ़ने की कोई परवाह नहीं है। आप कितने बार पैदा होंगे एक देश में जीने के लिए? जी हाँ, आप ঠিক শুন रहे हैं। আপনি কতবার জন্ম নেবেন এই দেশে ঠিক করে বাঁচার জন্য? তাহলে উত্তর হচ্ছে রোজ। আমাদের দেশের প্রাইম মিনিস্টারের হাত ধরে আমাদের দেশ গরিব হচ্ছে। আমাদের দেশের পার্লামেন্টে যাদেরকে আমরা ইলেক্ট করি 543 জন, তাদের হাত ধরে আমরা গরিব হচ্ছি। আমাদের দেশ হচ্ছে দুর্ভাগ্যের দেশ, তাই আমাদের দেশে ভাগ্য নিয়ন্ত্রণ করে। আমাদের দেশে মন্দির মসজিদ নিয়ন্ত্রণ করে। আমাদের দেশে সেই সংগঠনগুলো নিয়ন্ত্রণ করে যারা আপনার কোনো কাজে লাগবে না। বুঝতেই পেরেছেন যে একজন কার্তিক মহারাজ নিশ্চয়ই ভারতবর্ষের সেই ইম্পর্টেন্ট ব্যক্তি না যার স্টেটমেন্টের জন্যে চিফ মিনিস্টারের ভুল বলার জন্যে যদি তাদেরকে রাস্তায় নামতে হয়, তাহলে আমাদের দেশে যে বেদ যে চর্চা করেন তারা, আমাদের দেশে যে ধরনের পড়াশোনা করা হয় সেই সংগঠন, মানে রামকৃষ্ণ মিশন থেকে, গৌরীয় মিশন থেকে, ভারত সেবাশ্রম থেকে, তাদের হাত ধরে যদি রাস্তায় নামতে হয়, যদি কোনো কেউ স্টেটমেন্ট করেও থাকে যে আমরা যদি সবার গলা কেটে দিই, একটি বোকা মানুষ স্টেটমেন্ট করে কেন? কারণ সে জানে ভারতবর্ষ শব্দের দেশ, এখানে কর্মের দ্বারা কিচ্ছু হয় না। তাই কৃষ্ণকে রোজ আমরা ফেল করেছি। একদম দিনে গুনে গুনে কৃষ্ণের হত্যা করা হয়েছে ভারতবর্ষের প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা ক্লাবে, পার্লামেন্টে, ইউনিয়ন অফিসে, ব্যবসায়ী সমিতিতে, মায়েদের সংগঠনে, মেয়েদের সংগঠনে, এসএফআই এর সংগঠনে। আমাদের দেশে কর্মের কে এইভাবে খুন করা হচ্ছে রোজ সকালবেলা উঠে, কারণ আমাদের দেশের মানুষেরা কর্মে বিশ্বাস করেন না, তারা গল্পে বিশ্বাস করেন, তারা কথাতে বিশ্বাস করেন। তাই একটা এরকম দাড়িওয়ালা, তাদেরকে আমি মুসলিম বলি না, একটি ব্যক্তি আমাদের দেশে একটা হেট্রেড স্পিচ দিয়ে পুরো ভারতবর্ষকে নাচিয়ে দিতে পারে। তার কারণ হচ্ছে সাংবাদিকরাও কোনো স্ট্যান্ড নেন না। তারা স্বামীজিদের অ্যাগেনস্টে বলবেন না, তারা কোনো নেতার অ্যাগেনস্টে বলবেন না, তারাও একটা সেফ স্ট্যান্ড নিয়ে নেবেন। আজকে ফেসবুকে দেখলাম সকালে উঠে একজন লিখেছেন যে রামকৃষ্ণ মিশনের ছেলেরা বা অ্যালুমিনি অ্যাসোসিয়েশন চুপ কেন? তা আপনাকে বলি, আমি রামকৃষ্ণ মিশন রিস্টাতে পড়েছি এবং আই প্রোটেস্ট। আজকে আমি চাই না আমাদের দেশের স্বামীজিরা একটি ভুল ব্যক্তির স্টেটমেন্টের আন্ডারে থ্রেটেন্ড হয়ে ভারতবর্ষ বাংলাদেশ হয়ে যেতে পারে। সবচেয়ে প্রথমে এটা মাথায় রাখবেন, ভারতবর্ষকে বারবার অ্যাটাক করা হয়েছে এবং সেই অ্যাটাকগুলোর উপরে ভারতবর্ষ গেছে বলে ভারতবর্ষ আজকের ভারতবর্ষ। সেইটাকে বোঝার জন্য আপনাকে হাজার বছরের ইতিহাস পড়তে হবে। শুধু গেরুয়া বস্ত্র পরলেই আপনি স্বামীজি হয়ে যাবেন না বা দেশের থট প্রসেসকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। আপনারা সাংসারিক ধর্ম থেকে বেরিয়ে গেছেন বলে আপনাদেরকে স্বামীজি বলা হয় বা সন্ন্যাসী বলা হয়। তো আপনারা যে ধরনের লাইফ প্র্যাকটিস করেন তাতে ভারতবর্ষের উন্নতি হবে না, বরঞ্চ অবনতি হবে। আপনাদের জন্য আমাদের দেশে কোটি কোটি টাকা খরচা হয়ে যায়, হাতের আংটি, শ্রাদ্ধবাড়ি, পূজা, কিন্তু আপনারা সমাজের উন্নতির কোনো পূজা আজ অবধি করাতে পারেননি। বহুবার বলা সত্ত্বেও আমি আপনাদেরকেই প্রশ্ন করেছিলাম যে ভারতবর্ষে মহাভারত পড়াতে পারে এমন কোনো মানুষের জন্ম হয়েছে কিনা। আমি বেট করে বলছি হয়নি। মহাভারতকে বোঝার আগে এটা বোঝা উচিত, যখন যুদ্ধের সময় আমরা দাঁড়িয়ে থাকব, তার মানে হচ্ছে এই যে মেয়েটি হাঁটছে রাস্তায় 2020-তে 24শে মার্চ, যখন আমাদের দেশে প্রাইম মিনিস্টার কারোর কথা শোনেননি। এমপিতে তিনি পুরো গভর্নমেন্ট চেঞ্জ করার পরে লকডাউন ডিক্লেয়ার করেন, কিন্তু তিনি সেই 1 মাস আগে ডিক্লেয়ার করেননি যে আপনারা সবাই বাড়ি চলে যান, আমি 1 মাস পরে লকডাউন ডিক্লেয়ার করব। কেন একটা রাত্রিরে লকডাউন ডিক্লেয়ার করতে হলো? সেদিন ছিল ভোটের দামামা বেজে গেছিল। উনি তো ঘন্টি বাজাতে বলেছিলেন লকডাউনের ভেতরে, সেদিনই ভোটের দামামা বেজে গেছিল। যে মানুষেরা হেঁটে হেঁটে বাড়ি ফিরেছে, আপনাদের কারোর কি মনে হয় যে তারা ভুলে গেছে যে ওই যে 400 কিলোমিটার, 1600 কিলোমিটার, 1800 কিলোমিটার তারা কিভাবে বাড়ি ফিরেছে? তারা রোজ প্রতি পদে মারা গেছে।
আমি হলে তো মানে ওদেরকে দেখে সারা জীবনে আর বিজেপিকে ভোট দেব না ঠিক করেছি। সেদিনই বলেছিলাম যে ভোটের দাম আবার বেজে গেল। 2024-এর ইলেকশন এই মানুষ যারা বাড়ি ফিরছে হেঁটে, এরাই ঠিক করে দেবে ভারতের ভবিষ্যৎ। এবং ভেবে দেখুন, বিজেপি অ্যানাউন্সও করেনি এবং কোর্টের কথা বলা সত্ত্বেও একটা মানুষকে কম্পেনসেশন দেয়নি যারা এই রাস্তায় হেঁটে মারা গেছে। মনে আছে সেই বিখ্যাত ট্রেন অ্যাক্সিডেন্ট, 8টা লোক রেলের পট্টির ওপরে শুয়ে পড়েছিল রুটি খেতে খেতে। তারা এত ক্লান্ত হয়ে গেছিল, তারা ঘুমিয়ে পড়েছিল, আর আমাদের দেশের গভর্নমেন্ট তাদের ওপরে চাকা চালিয়ে চলে গেছিল, ক্ষমাও চায়নি, কম্পেনসেশন দেয়নি। পিএম কেয়ার ফান্ড কার কেয়ার নিল আমার জানার দরকার নেই, কিন্তু এখানে ভারতের নাগরিকদের, আমার যা পরিবেশন করি, যেটাই ভাবি, আমি শুধু ভাবি যে 543 জন আমাদের দেশে কিচ্ছু চেঞ্জ আনতে পারবেন না। এই যে এত লাখ লাখ মানুষ বাড়ি ফিরল, তারা তাদের গ্রামে গিয়ে কোনো নাগরিক কমিটি খুলল না। আমি যখন এই পরিবেশনটা করছি, ইলেকশন 2024 রেজাল্ট যাই আসুক, কারণ আমাদের দেশে মানুষেরা লড়ছে না, ইভিএম লড়ছে তাদের হয়ে। 24শে মে তার হিয়ারিং আছে। 2019-এর ইলেকশনেও 357 সিটে এরকম ইভিএম লড়েছিল বলে বিজেপি জিতেছে, নাহলে 2019-এর ইলেকশনে পুলওয়ামার পরে আমাদের দেশের মানুষেরা বিজেপিকে ভোট দেয়নি, এটা মাথায় রাখবেন। 2024-এও দেয়নি, কারণ একটি বাচ্চা ছেলে বলল যে আমাদের দেশের লোকেরা কি পাগল, যারা চাকরি খেয়েছে, যারা জিনিসের দাম বাড়িয়েছে তাদেরকে ভোট দেবে। সেই বাচ্চা ছেলেটিই ঠিক করে দিয়েছিল যে 2024-এর ইলেকশনের মেন মুদ্রা কী। আর 2020-তে যারা হেঁটে হেঁটে বাড়ি ফিরলেন, তারা ভুল করে বিজেপিকে ভোট দেবেন না। কিন্তু এইখানে প্রশ্ন শেষ হয়ে যায় না, হয়তো অন্য চ্যানেলদের হয়ে যায়, আপনি দেশের জন্য কি করতে পারবেন? আপনি যে গ্রামে থাকেন, আপনি যে শহরে থাকেন, আপনি দেশের জন্য কি করতে পারবেন? তার উত্তর হচ্ছে আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি হাঁ করে ওপরের দিকে তাকিয়ে আসেন, ওপরওয়ালা আপনার দিকে তাকিয়ে আসেন, আর আমাদের দেশের পলিটিক্যাল রাজনৈতিক নেতারা তার লাভ তুলে বেরিয়ে যাচ্ছে, কারণ তারা দেশ চালাতে জানে না। তারা বক্তব্য রাখতে পারে, আর আমাদের দেশের সিস্টেম অনুযায়ী আমাদের দেশের চ্যানেলগুলো সেই বক্তব্যকে তুলে একে অন্যের সঙ্গে লড়াতে থাকে। এইভাবে এই লড়াইয়ের মধ্যে ভারতবর্ষ দুর্ভাগ্য লেখে। তাই 4th পিলার সাংবাদিকদের হাত ধরে দেশটা শেষ হচ্ছে, 3rd পিলার এক্সিকিউটিভদের হাত ধরে দেশটা শেষ হচ্ছে, 2nd পিলার জুডিশিয়ারির হাত ধরে দেশটা শেষ হচ্ছে। আর যে একটা পিলার পড়ে থাকলো, সেটাকে পুরো দেশে খুঁজে বেড়াবেন, আপনি খুঁজে পাবেন না। আমাদের 4টি পিলার মুখ থুবড়ে পড়েছে মাটিতে। 5th পিলার যেটা নাগরিক হতে পারত, সেটা দাঁড়ানোর চেষ্টা করছে সোশ্যাল ক্যাপিটাল তৈরি করে। পাড়াকে এক করতে গেলে পুরনো খবরের কাগজ, খাতা, বই জমা করে সেটাকে বিক্রি করে 20% ক্লাবের উন্নতির জন্য লাগান, আর বাদবাকি টাকাটা একটা বছর ধরে ঋণ শোধ করুন সেই চাষিদের যারা ঋণগ্রস্ত, এবং তাদের ওপরে ইনভেস্ট করুন। তাদের জিনিস কম দামে নিন, যেহেতু আপনি ইনভেস্ট করছেন, সব জিনিসের দাম কমে যাবে, তাকে আর ইনভেস্ট করতে হবে না। সোশ্যাল ক্যাপিটাল আমাদের দেশের নাগরিকদের মুভমেন্ট, যেটা নাগরিকদের পাশে দাঁড়াতে পারবে। বাদবাকি দেখবেন ব্রহ্মাণ্ডে যা জিনিস ক্রিয়েট করা হয়েছে মানুষের দ্বারা, সে নিজেকে শেষ করার জন্য সিস্টেম তৈরি করেছে। অ্যানিম্যাল জগৎ, প্রাণীদের জগৎ যেটা হচ্ছে, সেটা সৃষ্টির জগৎ, তারা ক্রমাগত সৃষ্টি করে যায়। পেছনে গাছটা দেখতে পারলেই আপনারা বুঝতে পারবেন। ভারতবর্ষের অধঃপতনের কারণ ভারতবর্ষের লিগ্যাল সিস্টেম, ভারতবর্ষের পার্লামেন্টারি সিস্টেম, ভারতবর্ষের ধর্মের সিস্টেম, কোনোটাই মানুষের কাজে লাগে না। সে শুধু ঘুরতে থাকে চারিদিকে, সমস্যার চারিদিকে, সে সমস্যাকে আরও বাড়িয়ে দেয়। যদি আপনারা এর থেকে ত্রাণ চান, তাহলে 2-4 জন সাংবাদিক এই বিষয়ে কাজ করছেন, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম। গ্রামকে গ্রাম এক করুন। একটা লিফলেট পড়ে শোনাচ্ছি, যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই করে কন্ট্যাক্ট করবেন। ক্লাব টু সোশ্যাল মুভমেন্ট, এখন অনেকেই হয়তো শুনে থাকবেন নিউজ পেপার ব্যাংক সম্বন্ধে, বা সোশ্যাল দুর্গাপূজা, বা সমাজ বন্ধু ব্যাংকের নাম। আমরা চাই আপনার ক্লাবে শুরু হোক নিউজ পেপার ব্যাংক। সবাইকে অনুরোধ করা, মাসে একদিন পুরনো খবরের কাগজ, খাতা, বই জমা দেবার জন্যে, সঙ্গে কাচের বোতল বা অন্য কিছু যা বিক্রি করা যায় সেই দিনই বিক্রি করে দিন। তাহলে মাসে একদিন পাড়া এক হবে, গ্রাম এক হবে। ভিডিও সূত্র করে আমাদেরকে যে পাঠাবেন,
পাড়া একতা মঞ্চ, মানে গ্রাম যে এক হলো, শহর যে এক হলো, সেগুলোকে ভিডিও রেকর্ডিং করবেন, গান করবেন, সেইগুলো আমাদেরকে পাঠাবেন। যে টাকা উঠলো 20% ক্লাব উন্নতির জন্যে, 40% কারোর হাসপাতালের খরচ যোগানোর জন্যে, 40% চাষিদের পাশে দাঁড়ানোর জন্য বিনা সুদে ঋণ। আমরা অনলাইন চ্যানেল আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে মাসিক একটা ফি আমরা ধার্য করেছি, আপনারা হোয়াটসঅ্যাপ করলে বলে দেব। আমাদের কাজ আপনাদের কাজের ভিডিও যেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আসবে সেটাকে পৃথিবীর সামনে তুলে ধরা। এইভাবে একটা শহর বা গ্রাম এক হতে পারে। নিউজ পেপার ব্যাংক যারা করছেন, শ্রীরামপুরের রুমি লাহিড়ী, সৌভিক নেগেল, সৃজিতা বটব্যান, শ্রীরামপুর প্রিমরোজ মিউজিক্যাল অ্যাসোসিয়েশন, শ্রীরামপুর যৌথ জীবনযাপন, শ্রীরামপুর আর্তসেবা সমিতি আশ্রম এবং অনেক পূজা কমিটি, ভাবনামুখ রেজিস্টার ট্রাস্ট, ভাবনামুখ ইউটিউব, ফোন নাম্বার দিয়েছি। এবং শেষে আরামবাগে কোতলপুরের অখিল মণ্ডল, যার সঙ্গে আলাপ হলো, তো তিনি বললেন আমি এই কাজটা করতে চাই, নরেশদা আপনি লিফলেটে আমার নামটাও দেবেন। তাই আরামবাগের একটি গ্রাম জুড়ল এই মুভমেন্টের সঙ্গে। আপনারা যদি চান আপনারাও যুক্ত হতে পারেন, নিজেদের ক্লাবের নামে লিফলেট করে এই লিফলেটটার সঙ্গে আমরা জুড়ে দেব। এর একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের পৃথিবীতে যা চলছে সেটা টাকার অঙ্কে ওজন হচ্ছে। যারা দেশ চালাতে পারবে না তারা শুধু খরচা করতে থাকবে এবং দেশে ভিখিরি তৈরি করবে। এই গভর্নমেন্টকে যদি আমরা বার না করতে পারি তাহলে আমাদের দুর্ভাগ্য, আরও জোরে জোরে আমরা লিখব, মানে আরও স্পিডে আমরা ভিখিরি হব। এই পথ থেকে যদি বেরোতে চান তাহলে বিজেপিকে হাঁটান এবং নিজেরা পথ দেখান। বিজেপিকে হাঁটানোই মানে আরেকজনকে আনা, কিন্তু তার মানে এটা নয় যে নিজে হাতের ওপরে হাত দিয়ে বসে থাকবেন আর পৃথিবী বদলে যাবে। পৃথিবী আপনাকেও চেঞ্জ করতে হবে। ধন্যবাদ।